রহমান। বক্তব্য পেশ করবেন ডক্টর শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাজধানী ঢাকা ৬ নম্বর আসনের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে বসা 11 দলীয় নির্বাচনী অক্ষের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন বিশেষ করে বকচিতে 71 সালে যুদ্ধ করার জন্য যারা প্রথমে সাহস করে আওয়াজ তুলেছিলেন, ব্যারেক থেকে বেরিয়ে র্যাম্প বেস ড্রেস নিয়েও যারা আওয়াজ তুলে বলেছিলেন উই রিভল্ট, তার মধ্যে একজন হচ্ছেন ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। একটু আগেই তিনি বক্তব্য রেখেছেন। এখানে নাসিরউদ্দিন পাটোয়ারী সহ নিজামে ইসলামী পার্টির সম্মানিত মহাসচিব মুসা বিন ইজহার সহ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি, প্রায় সকল দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে। গর্বিত শহীদ পরিবারের সম্মানিত পিতাগণ এবং সদস্যবৃন্দ এখানে আছেন, হয়তো মায়েরাও আছেন। সম্মানিত সংসদীয় ৬ নম্বর এলাকার ভাই ও বোনেরা, দুপুরবেলা এটা জনসভার সময় নয়। আমাদের দেশে জনসভা সাধারণত বিকেলেই হয়, আর পুরান ঢাকা মানুষজন বেশিরভাগই ব্যবসার সাথে সম্পর্কিত। বিকেল হলে আপনাদের কষ্ট কম হতো, বিপুল সমাগম হয়ে হয়তো উপচে পড়া মাঠ, তারপরে রাস্তাঘাট, বাড়ির ছাদ ভরে যেত। কিন্তু সবার জন্য যে বিকাল আমরা দিতে পারছি না, দিনে বিকাল পাওয়া যায় মাত্র একটা। এই জন্য সবর করে অনেকে আমাদেরকে সহযোগিতা করছেন। ৬ নম্বর আসনের ভাই বোনদেরকে এ কারণে গভীর কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ জানাই। এখন তো বড় মাঘ মাস, শীতে হাড় কাঁপার কথা তরতর করে, কিন্তু এখন গরমের জন্য বাসায় বাসায় অফিসে অনেকে এসি ছাড়েন, ফ্যান ছাড়েন, গরম লাগে। কারণ এই সময় তো শীত লাগার কথা, শীত নেই কেন? নেই এই কারণে যে মানুষ বড় বেদরদি এবং দায়িত্ব জ্ঞানহীন হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। আমাদের প্রকৃতিকে খুন করেছে। এখন আল্লাহর সৃষ্ট স্বাভাবিক ব্যবস্থাপনা তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে অন্তরিক্ষে যত বিশৃঙ্খলা, বিপর্যয়, ধ্বংস, আল্লাহ বলছেন ও মানুষ, এগুলা তোমাদের হাতের কামাই। ৫৪ বছরে এরকম কিছু হাতের কামাই জঞ্জাল বাংলাদেশে সৃষ্টি হয়েছে। রাজনীতিবিদরা জাতিকে পথ দেখাবেন, জাতিকে ন্যায় ইনসাফ উপহার দিবেন, আমাদের তরুণ যুব সমাজকে উপযুক্ত শিক্ষা দিয়ে ভবিষ্যতের জন্য চ্যালেঞ্জ মোকাবিলায় গড়ে তুলবেন, শিশুদের মানসিক বিকাশে সার্বিক দায়িত্ব পালন করবেন। সারা জিন্দেগি রাষ্ট্রকে, দেশকে, জাতিকে সেবা দিয়ে যারা বয়সের প্রান্ত সীমায় পৌঁছে গিয়েছেন, তাদের দায়িত্ব নেবে রাষ্ট্র এবং প্রত্যেকটি মানুষের মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করবে। এখানে কোনো জমিদার তৈরি হবে না, এখানে মিলেমিশে সকলেই জনগণ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের সম্মানিত জ্যেষ্ঠ রাজনীতিবিদ আক্ষেপ করে বলেছেন কোনো এক সময় তিনি তার পূর্বের দলকে তিনি আর মেনে নিতে পারেননি। সময় পেলে হয়তো তিনি খুলে বলতেন, আমরাও শুনতাম কেন তিনি মেনে নিতে পারলেন না। কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছেন, কিছু কিছু ইঙ্গিত দিয়েছেন। আমি সেদিকে যাচ্ছি না। বলছিলাম ৫৪ বছরের পালাক্রমে যারা দেশ শাসন করেছেন, তারা জাতির উপর ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেননি, আবার বৃদ্ধ বনিতার অধিকার নিশ্চিত করতে পারেননি।
তারা আমাদের সন্তানদেরকে সোনার সন্তান হিসাবে, খাঁটি মানুষ হিসাবে গড়ে তোলার কর্মসূচি নিতে পারেননি। যার কারণে আজকে আমরা দেখি সমাজে বিভিন্ন ধরনের বিপর্যয়, বিশৃঙ্খলা। আমাদেরই তরুণ সমাজের একটা অংশ তারা মাদকের সাথে সম্পৃক্ত, তারা বিভিন্ন সামাজিক অপকর্মে জড়িত। কেন? এর মূল কারণ হচ্ছে রাষ্ট্র ব্যর্থ হয়েছে তাদেরকে গড়ে তুলতে, তাদেরকে সুশিক্ষা দিতে। যেহেতু তারা তাদের শিক্ষার অধিকার পায়নি, তাই হতাশ হয়ে, ব্যর্থ হয়ে, ক্ষুব্ধ হয়ে তারা এখন সমাজের বিপক্ষেই দাঁড়িয়ে গেছে। কোথাও তারা চাঁদাবাজি করে, কোথাও ছিনতাই করে, আবার অনেকে আছে ভালো কাজ করে। যারা ভালো শিক্ষা একটু পেয়েছে তারা ভালো কাজ করে, আর যারা পায়নি, বঞ্চিত হয়েছে, তারা সামাজিক বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়েছে। এদের জন্য আমাদের বড় দরদ লাগে, মায়া লাগে, কষ্ট হয়। এরা তো মানুষের সন্তান, এরা তো এদেশের নাগরিক। এদের তো এমনটা হওয়ার কথা ছিল না। রাষ্ট্র কেমনে এত দায়িত্ব জ্ঞানহীন হয়, সরকার কেমনে এত দায়িত্ব জ্ঞানহীন হয়? কেন একটা মানব সন্তান জন্ম নেওয়ার পরে সে শৈশবে উপযুক্ত চিকিৎসা এবং শিক্ষা পাবে না? এ ব্যর্থতা। আমরা দেশবাসীকে আশ্বাস দিচ্ছি, ইনশাআল্লাহ তাআলা আযীম আমাদের 11 দলীয় ঐক্যজোট আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার মেহেরবানি এবং সহযোগিতায়, সাহায্যে, আপনাদের ভালোবাসা, সমর্থন এবং ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পেলে আমরা এই সামাজিক দায়িত্বগুলো পালন করব ইনশাআল্লাহ। সারা বাংলাদেশকে দল ধর্মের ঊর্ধ্বে উঠে ফুলের বাগান হিসেবে আমরা সাজানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। মানুষে মানুষে আর কোনো বিভক্তি, ভেদাভেদ আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই আমরা সকলে মিলে আমাদের পরিচয়, আমরাই বাংলাদেশ। আমরা সেইভাবেই আমাদেরকে দেখতে চাই। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কে, আমার জবাব হবে আমি একজন বাংলাদেশ। আপনাদেরকে প্রশ্ন করে আপনি কে, আপনি বলবেন আমার পরিচয় আমি একটা বাংলাদেশ। এই বাংলাদেশ একটা সামগ্রিকতার বাংলাদেশ, যেখানে ন্যায় ইনসাফ থাকবে, যেখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না, যেখানে সুশিক্ষার প্রসার ঘটানো হবে, যেখানে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে, যেখানে মানুষ কর্মের অধিকার পাবে, যেখানকার মানুষ ইজ্জতের সাথে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াবে। আর বলবে না অমুক দেশ আমার বড় দাদা, অমুকটা আমার পিসির দেশ, অমুকটা আমার মাসির দেশ। বরঞ্চ জোর করে বলবে এটা আমার বাংলাদেশ। ভাই বোনেরা, 47 সালে আমরা প্রথমে স্বাধীনতার মুখ দেখেছিলাম না। এই অঙ্গীকার যারা আমাদেরকে দিয়েছিলেন লড়কেলেঙ্গে পাকিস্তানের স্লোগান দিয়ে, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন নাই। অনিবার্য হয়েছিল 71-এর মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধে বুক চিতিয়ে জীবন বাজি রেখে যারা লড়াই করেছিলেন, সামাজিক ন্যায় বিচার পাবো, সাম্য পাবো, এবং সেখানে সকল মানুষ আমরা মিলেমিশে উন্নয়নের প্রতীক হয়ে রাস্তায় রাজপথে চলব। হয় নাই, পূরণ হয় নাই। রাজার ধর্ম পরে সমস্ত কাঙ্গালের দন চুরি। যারাই রাজা হয়েছেন আমাদের মতো ছোট ছোট মানুষগুলার ধন চুরি করে তারা ফুলে পেঁপে দৌড়ে পৌঁছতে সমান হয়ে গেছে। বিগত একটি সরকার বলেছিল আমরা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে উঠে ফেলেছি। তারা বলেছিল বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। তারা বলেছিল আমাদের দেশ হবে সিঙ্গাপুর এবং কানাডা। এগুলা তারা বলে নাই না। ঠিকই তারা উন্নয়নের রোল মডেল করেছিলেন বিশ্বের কনসেপ্ট, ধারণাকে পাল্টে দিয়ে। তারা রোডের বদলে কি ব্যবহার করতেন? আরো জুড়ে বলেন, কি ব্যবহার করতেন? বাস। তারা সিমেন্টের সাথে কি যোগায় দিতেন? ছাই, শালি। এইভাবে একদিকে উন্নয়ন আর একদিকে প্রকাশ। একটা মেয়ে ডিবেটে খুব চমৎকার করে তুলে এনেছিল। সে বলেছিল, কবি লিখেছিলেন, মা গো আমার সুলভ বলা কাজলা দিদি কই, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে বই। সে আক্ষেপ করে বলেছিল আজ যদি কবি বেঁচে থাকতেন তার কবিতা তিনি বদলাই ফেলতেন। তিনি বলতেন, মা গো আমার সুলভ বলা কাজলা দিদি কই,
ছাদের জায়গায় চাপ তো আসে, বাসগুলো সভ্য। সেই